যে এই আলোচনাটা হচ্ছে এরকম যে রেফারি প্রথমেই গোল দিয়ে দেওয়ার সামিল। তো আজকের আলোচনাটা আপনারা যেভাবে নিয়ে এসছেন তাতে মনে হচ্ছে যে কামারুজ্জামান ছিলেন একজন দৈত্য দানব, কোনো মানুষ ছিলেন না, এবং তার বিচারের মাধ্যমে আজকে বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে আইনের শাসন বা মানবাধিকার ছিল না। দেখুন, একজন বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন ব্যক্তির ফাঁসি হয়ে যাওয়ার মধ্য দিয়েই কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। একজন বিচার এই ফাঁসির মধ্য দিয়ে আইনের শাসন যেমন প্রতিষ্ঠিত হতে পারে, তেমনি একটা পর্যায়ে যদি আপিল আদালত এটাকে খারিজ করে দেয় বা এটা প্রমাণিত হয় যে এটা জুডিশিয়াল কিলিং ছিল, সেটাও কিন্তু হতে পারে। যে ট্রাইব্যুনালের স্কাইপ কেলেঙ্কারির কারণে যে জাজমেন্টগুলো, যে অর্ডারগুলো বিদেশ থেকে এসেছে, যে ট্রাইব্যুনালের চার্জ ফ্রেমিং অর্ডারটা, বিশেষ করে এই কগনাইজেন্স টেকিং কামারুজ্জামান সাহেবের বিরুদ্ধে যেটা নেওয়া হয়েছিল, সেটা কিন্তু নিজামুল হক নাসিম সাহেবের গঠন করা, সেটা বিদেশ থেকে এসেছিল। সেটার ধারাবাহিকতায় আজকের এই বিচার। এবং আজকে যিনি একজন সংসদ সদস্য তিনি বললেন যে ওনার কথা শুনে মনে হচ্ছিল যে আমি কল্পলোকে বাস করছি, কোথা থেকে এই সমস্ত গাল গল্প উনি নিয়ে আসলেন। কিন্তু এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে উনি এসে ট্রাইব্যুনালে এই বিষয়ে সাক্ষী দিলেন না কেন? কামারুজ্জামান সাহেবের বিরুদ্ধে যে 7টি চার্জ জানা হয়েছে তার মধ্যে ওনার এই গল্পগুলো নেই। তো উনি নিজে যে সাক্ষ্যগুলো দিলেন না, যে বিষয়ে তার বক্তব্য তিনি রাখলেন না, সেই ব্যাপারে কামারুজ্জামানের বিরুদ্ধে অসম্ভব কথাবার্তা বলে তাকে দানব হিসেবে চিহ্নিত করার চেষ্টা, এটা কিন্তু আইনের শাসন নয়। অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনি যেহেতু একটি অভিযোগ তুলেছেন, অবশ্যই বলতে দেব, আপনি যেহেতু একটি অভিযোগ তুলেছেন ওয়ারেস হোসেন বেলাল সেই বিষয়টি আপনাকে স্পষ্ট করতে চান, তাকে নিশ্চয়ই আমার সুযোগ দেওয়া উচিত। জি, আপনি বলেছেন যে কামারুজ্জামান সে সময় আপনার মনে হয়েছে যে তাকে দানব হিসাবে চিত্রিত করার চেষ্টা আমি করেছি। আমি শুধু তাকে দানব হিসাবে চিত্রিত করছি না, সে একজন ধর্ষণকারী, সে একজন ডাকাত, সে একজন লুটেরা এবং সেই সময়কার ভুক্তভোগী আমরা। এবং শুনেন, আপনি শুট করেন, জি, এটা আদালত না, আমি আদালতে বসে কথা বলছি না, মাইন্ডেড, আমি আদালতে বসে কথা বলছি না, মাইন্ডেড। এবং আপনি বলেছেন যে অবশ্যই একটা না এই তিনটা ইতিহাস, তিনটা বলেছি এবং আরো বলি, শুধু না, তিনটা বলেছি। এবং দানবের চেয়ে আরো ভয়াবহ দানব। আমার নিজের বাড়ি লুট করে আমার বাবা মা, আমার বড় ভাই, আমার বাবা মাকে ধরে, আমার বড় ভাই, আমার বাবা মা তাদেরকে কোথায় পেলেন আমি বলছি। মাননীয় সংসদ সদস্য আপনাকে বলছি, আদালতে গিয়ে সাক্ষীটা বলতে পারতেন না? দিয়েছে, বলেননি কেন? আমার কথা শোনেন, হামিদুল হক হামিদ সাহেব এটা বলেছেন, এই সাক্ষী দিয়েছেন। আদালতে গিয়ে বলুন, আমার কথা শুনেন। সেটা হচ্ছে যে হামিদুল হক, আপনি জানেন তো হামিদুল হক, হামিদুল হক কোর্টে যে এই সাক্ষীগুলো দিয়ে এসেছেন, নিজে সাক্ষী দেন, আরেকজনের গল্প এসে বলে দিচ্ছেন। আরে রাখেন, গাল গল্প রাখেন, এগুলো আপনারা বলতে পারেন। এখন কথা হচ্ছে আমার বাবা মাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো সেটার বেদনা আমি বুঝি, আপনি বুঝবেন না। আমার বড় ভাইকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে তখন আমি বুঝি সেটার বেদনা। আমি সাক্ষী করে কি সেগুলো কি সেই সমস্ত ইতিহাস আজকে ম্লান হয়ে যাবে? ম্লান হয়ে যাবে। এগুলো দিয়ে শোনেন, এগুলো দিয়ে আপনারা পার পাবেন না, এগুলো দিয়ে পার পাবেন না। জি, ওগুলো দিয়ে পার পাবেন না। অনেক হয়েছে। আপনারা দুজনেই ব্যক্তিগত কিছু আক্রমণে চলে যাচ্ছেন। আপনি যদি পরবর্তী প্রসঙ্গটিতে যান, আপনি যেটি বলছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। জি জি, আমি যেটা বলতে চাচ্ছি যে এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আপনি আইনের স্ট্রিক্ট ফলো করার মধ্য দিয়ে একটা বিচার প্রক্রিয়া আগাতে হবে। দেখুন, কামারুজ্জামান সাহেবের বিরুদ্ধে 7টি অভিযোগ আনা হয়েছিল, তার মধ্যে 5টিকে তারা বলেছেন যে প্রমাণিত হয়েছে। কিন্তু আমরা অবাক হয়েছি, এই জাজমেন্ট আমাদেরকে মানতে হবে, কিন্তু দেখুন এই জাজমেন্টে এমন কিছু বিষয় আছে যেগুলো থেকে প্রমাণিত হয় এটি একটি ভ্রান্ত রায়। কারণ এই জাজমেন্টে দেখেন প্যারাগ্রাফ 159-এ তিনি এসে দুলাল বিশ্বাসের একটা বইয়ের উপরে নির্ভর করেছেন, যে বইটা প্রকাশিত হয়েছে 2013 সালে। এই বইটি সাক্ষ্য হিসেবে আদালতে না উপস্থাপন করা হয়েছে।
না এই বইটি এক্সিবিটেড হয়েছে, না কোনো সাক্ষী এই বইটির উপর বক্তব্য দিয়েছে, অথচ সেইটা কি বিবেচনা করে একটা রায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের কোনো চার্জ ছিল না, অথচ রায়ের মধ্যে বলা